দর্শক, সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আমাদের সাথে আজ এই বিষয়ে আলোচনা করার জন্য অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম। মোফাজ্জল করিম, আপনাকে স্বাগত। মোফাজ্জল করিম, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। আপনি কি মনে করেন ভারত ঢাকার বাস্তবতা মেনে না নিয়ে অপরিণত কূটনৈতিক আচরণ করছে? আপনাকে ধন্যবাদ প্রশ্নটির জন্য। এবং আমি বলবো, সাম্প্রতিককালে এই কূটনৈতিক সম্পর্ক নিয়ে যে সমস্ত মন্তব্য আমরা শুনেছি বা শুনতে পাচ্ছি, তার মধ্যে সবচাইতে সুরুচিপূর্ণ, অত্যন্ত কি বলবো, একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্যে থেকে চমৎকার একটা উক্তি করেছেন মাননীয় উপদেষ্টা তৌহিদ হোসেন। হ্যাঁ, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এমন পর্যায়ে চলে গিয়েছিল, মনে হতো যেন এটা শুধু তাদের মধ্যে একটা চিরকালীন একটা সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে নয়। সম্পর্কটা কার সঙ্গে? ভারতের সরকার এবং বাংলাদেশের সরকার, দুই সরকারের মধ্যে। কিন্তু তা তো হয় না। সম্পর্ক হবে এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক, এক দেশের জনগণের সঙ্গে আরেক দেশের জনগণ। কিন্তু এই ভারতের আচার আচরণে গত বেশ কিছুদিন যাবত এটাই মনে হচ্ছিল যে তারা অত্যন্ত সুখে আছেন শেখ হাসিনার সরকারের সঙ্গে। অথচ দেখুন, আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছিল, তখন সৎ প্রতিবেশী হিসাবে আমরা কাছে পেয়েছিলাম ভারতকে। আমাদের প্রায় 1 কোটি শরণার্থীকে তারা বুক পেতে তারা আশ্রয় দিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়। এবং শুধু তাই নয়, ভারতের সবাই শুধুমাত্র নৈতিক সমর্থন নয়, এমনকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে। সেই যে সম্পর্কে হয়েছিল, সেখান থেকে এটাই হওয়া উচিত ছিল যে দুই দেশের এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে দুই দেশের মধ্যে এই যে সম্পর্ক, এটাকে আরো উত্তরোত্তর আরো বর্ধিত করা। কিন্তু দুঃখের বিষয়, ওই যে একটা কথা আছে না, যে হায় রে বিধির লেখা, হায় রে কিসমত, জহর হইয়া গেল যা ছিল শরবত। যে সম্পর্কটা এত সুন্দর ছিল, সেটাই খারাপ হয়ে গেল। কি জন্যে? বিভিন্ন ইস্যুতে দেখা গেল বাংলাদেশকে ভারত বঞ্চিত করেই রাখছে। অথচ ভারত অনেক সময় গত 50 বছর ধরে কিছু না চাইবার আগেই পেয়ে যাচ্ছে, না চাইতেই জলের মতন অনেক কিছু পেয়ে যাচ্ছে। এমন কোনো ইনসিডেন্ট, এমন কোনো ঘটনা নেই, এমন কোনো দৃষ্টান্ত নেই যে বাংলাদেশের কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়েছে। তো সেটা বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দুই একটা বড় বড় ইস্যু, যেমন তিস্তার পানি নিয়ে, বা আমাদের সীমান্তে যে সমস্ত বাংলাদেশিরা বসবাস করেন, তাদের উপরে গুলিবর্ষণ করে এই যে দিনের পর জনাব দিন। মোফাজ্জল করিম, এখনো তো সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের বিষয়ে সুনির্দিষ্ট কিছু অভিযোগ করেছে, সেটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন, মৌলবাদকে প্রশ্রয় দেয়, এমন কিছু। এগুলো কতটা যৌক্তিক বলে মনে করেন? আমি এটাতেই আসছিলাম। কারণ এটা তারা যদি একেবারে রাত দিন মানে চোঙ্গা মুখে দিয়েও যদি চিৎকার দিয়ে বলতে থাকে, ভারতের 150 কোটি মানুষও যদি চিৎকার দিয়ে বলতে থাকে যে এখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় বা কোন রকম অবিচার করা হয়, ভিন্ন চোখে দেখা, পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে না। কারণ আমি সম্পূর্ণ নৈর্ব্যক্তিকভাবে বলতে চাই, আমাদের দেশে সংখ্যালঘুরা যেভাবে আছেন,
পৃথিবীর খুব কম দেশেই সংখ্যালঘুরা এরকম থাকে। বিশেষ করে উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ যেগুলো, সেগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়কে অন্যরকম দেয়। বাংলাদেশে এখানে জি। কোন রকম তারতম্য করা হয় না। অথচ এটা ভারতের কিছু কিছু গণমাধ্যম আছে, তারা এটাকে একটা ইস্যু বানাবার চেষ্টা করে। ইস্যু বানাবার চেষ্টা করে ভারত বাংলাদেশকে বিশ্ব দরবারে অপদস্থ করতে চায় এবং করে এখানে তাদের যে দাদাগিরি সেটা বজায় রাখতে চায়। কিন্তু এটা পরিষ্কার কথা যে, এবং এটা সবাই স্বীকার করবে, যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার তো দূরের কথা, খুবই আপনি সুন্দর আপনি সম্পর্ক ভারতীয় গণমাধ্যমের রয়েছে। কথা বলছিলেন। সেখানেও বাংলাদেশের তরফ থেকে কিছু অভিযোগ আছে, বিশেষ করে যে গণমাধ্যমের বিষয় আর কি, সেটি হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয়, তারা সেখানে বসে উস্কানি দেওয়ার ঘটনাও আছে। এইসব নিয়ে ভারতের সরকারের কোনো পদক্ষেপও দেখা যাচ্ছে না। এভাবে কি দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব কিনা? আপনি এই যে গণমাধ্যমের যে পরিমাণ হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বাংলাদেশ বিষয়ে, আবার ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, এইসব ইস্যুগুলো মিলে কি সুসম্পর্ক তৈরি করা সম্ভব কিনা? সুসম্পর্ক তৈরি করার তো প্রশ্নই আসে না, বরং সম্পর্ক যেটুকু আছে সেটা দিন দিন তলানির দিকে যাবে। দিন দিন তলানির দিকে যাবে এই জন্যে মিথ্যা অপপ্রচার করে এই 17 কোটি মানুষকে বোঝাতে পারবেন না। হ্যাঁ, যদি ভারতীয় দালাল কিছু কিছু আছে এই দেশে বটে, বহুকাল ধরেই আছে, যারা রয়ের এজেন্ট হিসাবে নাকি কাজ করে শুনতে পাই, তারা হয়তো হাততালি দিয়ে বলবে এই ঠিক বলেছে, ঠিক বলেছে। কিন্তু বাংলাদেশের 17 কোটি জনসাধারণ তারা এটা বিশ্বাস করেন না, বরং এটার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ততার সৃষ্টি হচ্ছে। ভারতের উচিত অবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ করা। যে সমস্ত গণমাধ্যম বিশেষ উদ্দেশ্য নিয়ে সম্পর্ক খারাপ করার জন্য এ সমস্ত অপপ্রচার চালায় সংখ্যালঘু বিষয়ে, এগুলো বন্ধ করা উচিত। তো সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সকলেই চায় ভালো থাকুক, আমরাও চাই, বাংলাদেশও চায়। এবং আমি বিশ্বাস করি ভারতে যারা শুভ বুদ্ধির সম্পন্ন লোক আছে, নিশ্চয়ই জি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা চায় প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। তারা কোনোদিন চাইবে না এই ধরনের অপপ্রচার করা হোক। কই, আমাদের গণমাধ্যম তো ভারতের বিরুদ্ধে কোনো অপপ্রচার করে না। কোনোদিন তো ভারত তো বলে নাই যে এটা আমাদের বিরুদ্ধে অন্যায় কিছু বলা হচ্ছে। সেই জন্যে আমি বলছি, ভারত সরকারের যদি তারা বাংলাদেশের সঙ্গে বা তাদের প্রতিবেশীর সঙ্গে, নিকটতম প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চান, বজায় রাখতে চান, তাহলে অবিলম্বে গণমাধ্যমের এই ধরনের প্রচার বন্ধ করতে হবে। জি, এবং মোফাজ্জল করিম, প্রকৃত আগামী অবস্থা যেটা এপ্রিলে প্রধান সেটা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের একটি সম্ভাবনা আছে, যেটি পররাষ্ট্র উপদেষ্টা একটু ইঙ্গিত দিয়েছেন। তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তো বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার যেটা ছিল এবং তার যিনি প্রধান ছিলেন, তিনি পালিয়ে গেলেন। কোথায় গেলেন? না, তিনি মিয়ানমারেও যান নাই, তিনি মালদ্বীপেও যান নাই, তিনি কোথাও যান নাই, তিনি ভারতে গেছেন। কারণ তিনি ভারতের প্রশ্রয় পেয়ে, ভারতের আশ্রয় পেয়ে তিনি সন্তুষ্ট। ভারত যদি তাকে বকাবকি করে, বাংলাদেশকে বকাবকি করে, অপপ্রচার করে, তার গায়ে কিছু লাগতো না, বরং তিনি এটাকে সায় দিয়ে গেছেন। সেই জন্যে পালিয়ে গেলেন। পালিয়ে গেলেন, যদিও পালানোর মতো আমি মনে করি কোনো বিষয় ছিল না। আলাপ আলোচনা এবং তার যে গুলি মেরে বাংলাদেশের মানুষকে হত্যা করা, এটা যদি তিনি বন্ধ করতেন, এমনি তিনি আরো অন্তত কিছুদিন সুখে শান্তিতে থাকতে পারেন। যাই হোক, এখন মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই এই সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্কে আলোচনার সময় এই সমস্ত ঘটনাবলী, বিশেষ করে এই যে অপপ্রচার ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে নিশ্চয়ই আলোকপাত করবেন। সীমান্তে যে মানুষ মারা হয়, পশু পাখির মতো যে মানুষ মারা হয়, সেটা নিয়ে আলোচনা করবেন। আলোচনা করবেন নিশ্চয়ই তিস্তার পানি নিয়ে এবং অন্যান্য বিষয় যেগুলো আমাদের মধ্যে, যেমন
দ্বিপাক্ষিক সম্পর্কের যা ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে আলাপ করবেন। তো সর্বোপরি আমি বলবো সবচাইতে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে ভারতের দৃষ্টিভঙ্গিটা বদলানো উচিত। এরকম করে প্রতিবেশীর সঙ্গে খারাপ সম্পর্ক রেখে তারপরে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন। জনাব মোফাজ্জল করিম, আপনি তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের কথা বলছিলেন, তো ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি আছে সেটা আমরা জানি, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যে শঙ্কাটি প্রকাশ করেছেন প্রত্যর্পণ চুক্তি মেনে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা একেবারেই কম, কিন্তু তার একেবারে ন্যূনতম যে প্রত্যাশা সেটা হচ্ছে তিনি কথা বলা বন্ধ করবেন বা এই ধরনের পদক্ষেপগুলো ভারত নেবেন। আসলে ভারতকে এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন বলে আপনার কাছে মনে হয় কিনা? দেখুন, শুধু যে ভারত যে শুধু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, ওখানে যে তাকে ভিভিআইপি ট্রিটমেন্ট দিয়ে রাখা হয়েছে জানা যায়, সেটাই শুধু নয়, তার সঙ্গে সঙ্গে তাকে বক্তব্য, যেটা অত্যন্ত গর্হিত একটা কাজ, তুমি পালিয়ে এসেছো যেখান থেকে, সেই দেশের বিরুদ্ধে, সেই জনগণের বিরুদ্ধে তুমি এখন এসে কথাবার্তা বলো এবং উস্কানিমূলক কথাবার্তা বলছো। এটা ভারতের উচিত এটা বন্ধ করা, অবিলম্বে এটা শেখ হাসিনাকে বলে এটা বন্ধ করা। আর প্রত্যর্পণ যেটা ফিরিয়ে দেওয়া, এই ভারত এটা স্বপ্রণোদিত হয়তো করার প্রশ্নই আসে না। যদি বিশ্ব জনমতের চাপে পড়ে, যদি এবং আমাদের কূটনৈতিক চাপ যদি বৃদ্ধি করা হয়, তার ফলে বিশেষ করে বাংলাদেশ যদি বিশ্ব জনমতকে আকৃষ্ট করতে পারে, বিভিন্ন ফোরামে যদি এটা, যত দিন যাবে তত তো এই ফ্যাসিস্ট সরকারের প্রধান তার শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। অতএব বাংলাদেশের উচিত হবে বিভিন্ন ফোরামে এই বিষয়টা নিয়ে যাওয়া। তবে আশা করি ভারতের শুভবুদ্ধি হবে। বিশ্ব দরবারের কাছে ভারত নিজেকে হেয় প্রতিপন্ন করার চাইতে বরং এই মহিলা, যিনি হাজার হাজার খুনের দায়ী এবং তিনি আকারে ইঙ্গিতে তিনি স্বীকারও করছেন সেটা, তাকে ফেরত দিতে চাইবে। জি, মোফাজ্জল করিম, আদানি পাওয়ার যে প্রকল্পের মতো বিষয়গুলো দুই দেশের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়বে? যেহেতু আদানির ব্যাপারে মোদির সাথে একটা সুসম্পর্ক রয়েছে আমরা জানি, সে আদানির সাথে তো হচ্ছে বাংলাদেশে একটি চুক্তি আছে, তো সেই জায়গা থেকে এই যে ধরেন ভারত সরকার বা আদানির যে সাথে যদি বাংলাদেশ সরকার যদি কোনো প্রকার বাগবিতণ্ডায় যায় বা নিজেদের যে দাবি দেওয়া সেটি আদায় করতে চায়, তাহলে এই যে বিষয়টি সেটি আসলে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাধা তৈরি করবে কিনা, বা আপনি কিভাবে দেখছেন এটিকে? আপনি ওই যে আদানির বিদ্যুৎ সরবরাহের ব্যাপারটা বলছেন, তো বিদ্যুতের ব্যাপারটা, এটা কিন্তু সম্পূর্ণ একটা বাণিজ্যিক সম্পর্ক, পরিষ্কার কথা। আদানি তিনি নিশ্চয়ই ভারতের স্বার্থ দেখবেন, মোদির সঙ্গে তার সম্পর্ক বা ভারত সরকারের সঙ্গে সম্পর্ক এগুলো দেখবেন ঠিকই। সবকিছুর পরে বটম লাইন হচ্ছে যে এইখানে বিদ্যুৎ সাপ্লাই করে এটা তো আর মাগনা দিচ্ছে না, বিক্রি করছে, তার লাভ ক্ষতি ইত্যাদি দেখবে। এবং যদি তবুও আমি বলি, যদি কোনো কারণে ভারত আদানির আদানির বিদ্যুৎ যদি বাংলাদেশ নাও পায়, তবুও কোনো ব্যাপারেই ছাড় দেওয়া ঠিক হবে না, সম্পর্কের ব্যাপারে ছাড় দেওয়া ঠিক হবে না। যেখানে আমাদের নীতিগত প্রশ্ন জড়িত, সেখানে আমরা বিদ্যুৎ কেন কোনো কিছুই আমরা কোনো ব্যাপারে ছাড় দেওয়াটা ঠিক হবে না। তবে হ্যাঁ, আমার মনে হয়, যেটা আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, যে বটম লাইন হচ্ছে আদানি বিদ্যুৎ সরবরাহ করে কতটুকু লাভবান হচ্ছে ব্যবসায়ী সম্পর্ক, সেটাই কাজ করবে, চিন্তিত হতে হবে। জি, জনাব মোফাজ্জল করিম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।